দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ সম্পাদকীয়তে। আজকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট প্রযোজক এবং ম্যানেজিং ডিরেক্টর, ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আই। রয়েছেন মাহফুজুর রহমান, গুণী চিত্রগ্রাহক, এবং রোজিনা, গুণী চলচ্চিত্র শিল্পী। তো দর্শক, আমরা একটু আড্ডা দেব। সাগর ভাই, আপনি যদি বলা যায় যে বাংলাদেশের চলচ্চিত্রের এমন একটা সময়ে আপনি এই চলচ্চিত্রের হাল ধরেছেন বা চলচ্চিত্রে প্রবেশ করেছেন, প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন, যখন আমাদের চলচ্চিত্র কিন্তু আসলেই একটা সংকটকাল অতিক্রম করছিল। এখনো হয়তো আমাদের চলচ্চিত্র সংকটকাল অতিক্রম করছে, কিন্তু আপনার ইনভলভমেন্টের কারণে কিন্তু বলা যেতে পারে যে চলচ্চিত্র এক অর্থে বেঁচে গেছে। তা আপনি কি প্রত্যাশা থেকে চলচ্চিত্রের সাথে যুক্ত হলেন? যদিও আমরা জানি আপনার বাবাও চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন। বাংলাদেশের প্রথম, মানে তৎকালীন পাকিস্তানের প্রথম শিশুতোষ চলচ্চিত্র তিনি তৈরি করেছেন, সিনেমা পত্রিকা সম্পাদনা করতেন। আপনার মা বিখ্যাত সাহিত্যিক রাবেয়া খাতুন। সব মিলিয়ে একটা মানে কি বলবো, সাংস্কৃতিক পরিবার থেকে আপনার আগমন। কি কারণে আপনি চলচ্চিত্রের সাথে যুক্ত হলেন? মানে আজকে যে কথাটা সবাইকে ঈদ মোবারক প্রথম, যে আড্ডার মতো প্রশ্নটা হলো না। প্রশ্নটা খুবই ফর্মাল প্রশ্ন, মানে খুবই, মানে অন্যদিন যে কোনো অনুষ্ঠানে উত্তরটা দেন তাহলেই হবে। উত্তরটা যদি আড্ডার মতো দিই তাহলে একটাই উত্তর হয় যে আমি তো মূলত টেলিভিশনের মানুষ, কিন্তু ছোট পর্দা বড় পর্দা সবকিছুর সঙ্গে সংশ্লিষ্ট থাকার জন্যই আমার আশা। আর আমার একটা পারিবারিক পরিচয়ও আপনি দিয়ে দিয়েছেন, যেটা অনেকে আপনারাও জানেন। তো সেই পরিচিতির কারণেও কিন্তু চলচ্চিত্রের সাথে আমার একটা সম্পর্ক অনেক ছোটবেলা থেকে। আপনি প্রেসিডেন্ট ছবিতে আপনি অভিনয় করেছেন? আমি অভিনয় করেছি, আমার ছোট বোন অভিনয় করেছে। কেকা ফেরদৌসী আজকে রান্না করে, অনেক বিখ্যাত, অনেক সুন্দর সুন্দর রান্না করে আমাদের সবাইকে খাওয়াচ্ছে। তো সেখানটায় কথা না, কথা হলো আমরা ভেবেছিলাম যে আমাদের টেলিভিশনের দর্শকদের জন্য, মানে আপনি জানেন যে এখনো বাংলাদেশের টেলিভিশনে প্রায় প্রত্যেক দিনে একটা করে ছবি দেখানো হয়। সুতরাং এই ছবিগুলো, যে ছবি দেখানো হয়, সেগুলো যদি আমাদের নিজেদের ছবি হয়, আমাদের ইমপ্রেস টেলিফিল্মের ছবি হয়, সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই। মূলত সেই ভাবনা থেকেই কিন্তু আমাদের আশা, এবং আমার আশা মানে ইমপ্রেস গ্রুপের আশা। ফলে যেহেতু গ্রুপ থেকে আমরা 8 জন, সেহেতু হয়তো ছবির পরিমাণটা একটু বেশি হয়েছে। আমরা এমনও বছর গেছে যে প্রত্যেক মাসে একটি করে ছবি হলে রিলিজ দিয়েছি, যার চেষ্টা করেছে 12টা ছবি রিলিজ হয়েছে। আর একই সাথে কেউ তো কোনো কিছু ভাবে না। ছবিগুলো বিভিন্নভাবে প্রদর্শিত হওয়ার সময় কোনো ছবি দর্শকদের অনেক সমালোচিত হয়েছে, কোনো ছবি সমালোচকদের ভালো লেগেছে, কোনো ছবি বোদ্ধাদের ভালো লেগেছে, কোনো ছবি আপনারা ভালো বলেছেন, কোনো ছবি হয়তো এই দেশে বলেছে এটা কোনো ছবি হয়নি, কিন্তু যখন এয়ারপোর্ট নিয়ে চলে গেছে বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে, তখন তারা বলেছে ছবিটা অনেক ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা, চলচ্চিত্র জগতের সবার কাছ থেকে, আপনি এবং আজকের অনুষ্ঠানে যারা আছে তাদের কাছ থেকে আমরা যে সাহায্য সহযোগিতা পেয়েছি, যার ফলে আমরা বুঝতেই পারিনি যে কখন আমরা এই বাড়াতে পারি। চমৎকার চমৎকার। রোজিনা আপা, আপনার কাছে আসি এবার। মানে আপনি এক সময় তো মানে বাংলাদেশের চলচ্চিত্রে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। অনেক সফল সফল অভিনয় ছবি আপনার হাত দিয়ে এসছে, এবং আমার মনে আছে আমরা যখন তরুণ তখন আমরা আপনার ছবি দেখার জন্য পাগল হয়ে থাকতাম। তো একটু আপনাদের সময়কার একটু অভিজ্ঞতা যদি আড্ডার ছলে একটু শেয়ার করেন, ওই সময়কার চলচ্চিত্রে বসে তাই একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, যে কোন ছবিটা দেখা যায় আপনি পাগল হয়েছিলেন? নাম মনে পড়বে? হ্যাঁ, নাম মনে আছে, আমি বলতে পারবো একটু। এটা হচ্ছে আজিজুর রহমানের একটি ছবি, নামটা ভুলে গেছি, জনতা এক্সপ্রেস। জনতা এক্সপ্রেস, ওটা আমি দেখেছি। ওটা আপনি দেখেছেন? তুমি দেখে মানে শব্দটা আজকে বলে ফেলেছেন, পাগল হয়ে গেছে। এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি আপনার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। একসময় আমরা অবশ্যই বাংলা ছবি, বাংলাদেশের ছবি পাগলের মতোই দেখতাম, এবং সেই ছবি দেখে দেখে আমাদের স্বপ্ন বেড়ে উঠেছে যে আমরা ছবি বানাবো। আপনার দীপু নম্বর 2 কিন্তু আমরা পাগলের মতো দেখেছি। যদি বলেন যে এখনো দীপু নম্বর 2 আমরা যখন টেলিভিশন দেখে, তখনও অনেকে ফোন করে যে কখন কটার সময় দেখাবে। আমি খুব ভালোভাবেই দৌড়াচ্ছিলাম, পেছন থেকে তারিক আমাকে ল্যাং মেরে ফেলে দিল।
তারপর রাস্তায় আবার আমার পথ আগলে দাঁড়ালো, নোংরা দাঁতগুলো বের করে বলে, কি রে অমন পড়ে গেলি কেন? কেমন পাজি দেখো। কার বুদ্ধি এটা? এটা কার বুদ্ধি? যদি না বলিস তাহলে এক ঘাত থেকে মারতে শুরু করব, এমন মার মারবো যা কোনোদিন দেখিসনি। মা, তুমি আর আপু ঝগড়া করলে কেন? আগে যেটা যেটা আমি মনে করি আর কি, যেটা শুনি, আমি তো অনেক বছর থেকে আপনার চলচ্চিত্রের সাথে এখন নাই, কিন্তু আবার একটা কথা না বললেই নয় আর কি। সেটা কিন্তু আমি এক যুগ পরে, 12 বছর পরে, আর সাগর ভাইয়ের মানে করেন যে সহযোগিতায়, ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় আমি একটি ছবি করেছিলাম 12 বছর পরে। ছবিটির নাম ছিল হলো রাক্ষসী, কাজী নজরুল ইসলামের গল্প নিয়ে। তারপরে থেকে কিন্তু আমি চলচ্চিত্রে আর কাজ করছি না এখনো পর্যন্ত। সেটা ছবিটি হয়েছিল হলো আপনার 2005-এ শুরু হয়েছিল, 6-এ সাগর ভাই এরকম মনে হয় 6-এ রিলিজ হয়েছিল। মানে কাজী নজরুল ইসলামের গল্প নিয়ে খুব বেশি ছবি তো হয়নি, একেবারেই ব্যক্তিগত আগ্রহে তিনি কাজী নজরুল ইসলামের ছবিটা তৈরি করেছিলেন এবং আমরা ছবিটা থেকে পরিচালনার জন্য বলেছিলাম, কিন্তু উনি সবকিছু মিলিয়ে বললেন যে না, আমি এখনো পরিচালনা করব না। মতিন রহমান সাহেব ছবিটা পরিচালনা করেছিলেন এবং আমার মনে হয় যে ছবিটি আপনাদের অনেকেরই মনে থাকতে পারে যে দর্শকরা বেশ মানে ভালোভাবে গ্রহণ করেছিল। তো আমি সাগর ভাইকে আর ইমপ্রেস টেলিফিল্মকে অবশ্যই আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাগর ভাই কিন্তু অগ্রাধিকার দিয়েছিল, যেটা বললেন যে পরিচালনা থেকে শুরু করে মানে তত্ত্বাবধানের গল্প থেকে গল্প চয়েস করা শুরু থেকে এভরিথিং কিন্তু করেছি। কিন্তু আমার ভয় ছিল একটাই, যে আমি অনেক বছর বাইরে ছিলাম, আবার নতুন করে মানে করেন আসছি চলচ্চিত্রে, কিন্তু ডাইরেকশনের ব্যাপারটা কিন্তু বড় কঠিন। কারণ হলো কি, অভিনয় করে যাচ্ছি আর ডাইরেকশন তো তখন আমি দেইনি আর কি, যার জন্য আমি ফিল করেছি যে এখন এই মুহূর্তে আমার মনে হয় না যে দায়িত্বটা নেওয়া উচিত। আমি এই প্রশ্ন করি, যেটা উনি ফিল করছেন যে এত বছর উনি ছবি জগতে ছিলেন, যে পরিচালনার ব্যাপারটা কঠিন কিংবা ছবির এই কাজটা কঠিন। এখন যারা নতুন ছবি তৈরি করতে আসে তারা কি কঠিন শব্দটা জানে? তারা তো মনে করে যে আমরা সবই খুব সহজ, মানে সবই খুব কথাটা সহজ। কি মাহফুজ ভাই? না, আপনি আমি কি তো বলেন? রোজিনা আপাকে ধন্যবাদ দিতে চাই যে উনি এত বড় একটা অফার পেয়েও কিন্তু উনি ফিরিয়ে দিয়েছেন, কারণ উনি মনে করেছেন কাজটা অনেক কঠিন এবং এই কাজটার জন্য আমি এখনো তৈরি হইনি। আপাতত আমার নয়, যেটা আমাকে শিখতে হবে। কিন্তু অভিনয়টা আমার, কিন্তু জি, অভিনয়টা হয়তো মোটামুটি আমি করে নিতে পারবো, কিন্তু বাট ডাইরেকশনের ব্যাপারটা অনেক কঠিন মনে করেছি। পরবর্তীতে কিন্তু আমি চ্যানেল আইতে আমি অনেকগুলো আপনার টেলিফিল্ম করেছি, নাটক করেছেন, সে ঠিক আছে। আপনি মোটামুটি আমি এটা বলতে পারি যে উনি তৈরি হচ্ছেন। কিন্তু মুর্শিদ ভাই, মাহফুজ ভাই, আবার কথাটা বলি, যে আমাদের এই প্রজন্মকে তৈরি হওয়া ব্যাপারটা মনে করে না। সবাই জানে। হ্যাঁ, সবাই জানে। আমি অনেককে জিজ্ঞেস করেছি। মাহফুজ ভাইকে আমি প্রশ্নটাই করব। মাহফুজ ভাই তো মানে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন চিত্রগ্রাহক হিসেবে এবং বাংলাদেশের অন্যতম সফল চিত্রগ্রাহক আপনাকে বলা যাবে। আপনি একেবারে সিনিয়র মেকারদের সাথে যেমন কাজ করেছেন, একেবারে তরুণ নির্মাতাদের সাথে আপনি কাজ করেছেন। আপনি গোলাম রব্বানী বিপ্লবের সাথে কাজ করেছেন, আপনি আরো তরুণদের সাথে করেছেন। তো আপনার কি অভিজ্ঞতা? আমি সাগর ভাইয়ের একটা কথা বলতে না বলাটা ঠিক হবে না, সেটা হচ্ছে উনি আমাকে একদিন বললেন, মাহফুজ ভাই আমি একটা ছবি করব, তখন কিন্তু খুবই খারাপ অবস্থা ফিল্মের, মানে এক্সট্রিম ওয়াস্ট, মানে আমরা যে ফিল্মের সঙ্গে জড়িত এই কথাটা বলতেই লজ্জা লাগতো। আমি একটা ছবি করব, ছবিটা আমি জানি না ঢাকায় চলবে কিনা, কিন্তু আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং সামথিং এক্সট্রাঅর্ডিনারি হবে। যাই হোক, আমি ডাইরেক্টরকে ওনার দরকার নেই, আপনার সঙ্গে যোগাযোগ করবে। তারপরের দিন আই মেট গোলাম রব্বানী বিপ্লব, একটা ইয়াং বয়। সে আমাকে কিন্তু সব ছবি এটা ওটা দেখাচ্ছে, শর্টগুলো দেখাচ্ছে, অন্য ছবি, এবং যে এই ছবিটা এশিয়ার বেস্ট ছবি, বেস্ট ডাইরেক্টর। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। তো এখন যে ছবি হচ্ছে, প্রথম তো লিমিটেশন দেওয়া হচ্ছে যে আপনাকে এই টাকায় ছবি করতে হবে। আমাদের সময় কি ছিল, আমিও প্রডিউস করেছি ছবি, গল্পের উপর তো আপনার বাজেট হয়। আমার গল্প এই বাজেটেই, দেন ইউ ক্যান মেক এ গুড মুভি। আচ্ছা, আর
উইথ মানে ডিউ রেসপেক্ট একটা কথা বলতে চাই, সবাইকে ছবি বানাচ্ছে, সবাই ছবি শেষ করছে, কত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, ঈদে রিলিজ করে দিচ্ছে। আজকে 20টা সিকোয়েন্স করে ফেললাম, আজকে 4টা ফাইট করে ফেললাম, ছবি কেউ বানাচ্ছে না। সাগর ভাই, একটা জিনিস আপনাকে বলবো যে আপনি অনেক নতুনদের ধরে ধরে পরিচালক বানিয়েছেন। হ্যাঁ, যেমন রোজিনা আপাকে অফার দিয়েছিলেন, এরকম অনেককেই আপনি পরিচালক বানিয়েছেন এবং তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দিয়েছে। সেটা যেমন আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই, গোলাম রব্বানী বিপ্লবকে আপনি পরিচালক বানিয়েছেন এবং সে প্রমাণ করেছে যে সে ভালো একজন পরিচালক। দুটো ছবি করেছে পরপর, খুবই চমৎকার দুটো ছবি। তো সেটাও যেমন আছে, আবার মানে এমন অনেকেই হয়তো পরিচালক বানিয়েছেন যাদের হয়তো পরিচালক হওয়ার মতো যোগ্যতা এখনো হয়েছে কিনা আমরা জানি না। এই অভিযোগটা কিন্তু অনেক সময় হয় আপনার বিরুদ্ধে। আরেকটি অভিযোগ ঠিক বলবো না, আজকে অভিযোগের সময় ঈদের দিনে নো অভিযোগ। সেটা হচ্ছে আপনি নিজেও বলেছেন যে আপনি টেলিভিশনে অনেক ছবি দেখাতে হয় আপনাদের, সেই তাগিদ থেকেই ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্র নির্মাণ শুরু করেছে। অন্যতম তাগিদ একটা অন্যতম তাগিদ। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনাদের ছবিগুলো সিনেমা হলে চলে না, শুধু টিভি প্রিমিয়ার হয়। এতে করে দর্শক যে হল বিমুখ হয়ে যাচ্ছে সেই সংখ্যাটা আরো বাড়ছে। প্রথমটা দিই আপনাকে, যে হতেই পারে এটা যে আমরা যাকে দিয়ে ছবি তৈরি করেছি তার ছবিটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনি আজকে যেমন বলছেন যে বিপ্লবের দুটো ছবি, সেক্ষেত্রে তার ক্ষেত্রে আর দুটো ছবি আসছে না, হাতের 5 আঙ্গুল সমান হয়নি। এবং আমরা যেহেতু অনেকগুলো ছবি করে চেষ্টা করছি, যে হয়তো একটা ছেলে খুব ভালো একটা গল্প নিয়ে এসছে বা ভালো পড়াশোনা করে এসছে, সে যে একটা ভালো ছবি তৈরি করবে এমন নাও হতে পারে, আবার ভালো ছবি তৈরি করবে এটাও হতেও পারে। সুতরাং ঝুঁকিটুকু আমাকে নিতেই হচ্ছে। যদি সে ভালো না করে, বা আপনি জানেন যে টেলিভিশন বা চলচ্চিত্র এমন একটা মাধ্যম, এখানে যোগ্যতা না থাকলে টিকে থাকার কোনো সুযোগ নেই। সুতরাং একটা সুযোগ তো তার লাগবে, সেই জিনিসটা অনেকেই অনেক সুযোগ দিচ্ছে, হয়নি, ভালো হয়নি, হতে পারে। ফজলু ভাই, আপনি এখন আর গান গান না? গানই তো গাই। তাহলে একটা গান শোনান। হ্যাঁ, গান শুনবা? শোনো তাহলে। তুমি আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। যেমন আমি নতুনদের কথা বাদ দিন, আমজাদ হোসেন সাহেব আমাদের অনেক শ্রদ্ধেয় পরিচালক, সোহানুর রহমান সোহান সাহেব, কাজী হায়াত সাহেব, এরা অনেক বড় বড় ছবি তৈরি করেছে। দুর্ভাগ্যবশত ইমপ্রেস টেলিফিল্মের যে ছবি তারা তৈরি করেছে সেটা হয়তো সেরকম বড় মাপের হয়নি, কিন্তু এটা দায়িত্ব তো ইমপ্রেস টেলিফিল্মের নয়, কারণ এটা প্রত্যেকের নামই একটা প্রতিষ্ঠান, গাজী মাদার অনুসারে প্রত্যেকে একটা প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানটা যদি এসে আমাদের সাথে তাদের যে নাম আছে, তাদের যে যশ আছে, সেটাকে যদি রাখতে না পারে, সেই দায়িত্বটুকু কিন্তু ইমপ্রেস নিতে পারে না। আর আরেকটা কথা বলছেন যে আমরা প্রিমিয়ার করি টেলিভিশনে, সেটা ঠিক আছে, কিন্তু একই সাথে আমরা হলেও রিলিজ দিই। আপনি নিজেও জানেন যে আপনি যে সমস্ত ছবি তৈরি করেন সেটা কিন্তু 150টা হলে মুক্তি দেওয়া যায় না। সুতরাং সেই ছবিগুলোকে আমরা কি করব? আমরা কোনো হলে তো অবশ্য, কারণ হলে মুক্তি না দিলে আপনি জানেন যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশই নেওয়া যায় না। সুতরাং আমরা বিভিন্ন হলে মুক্তি দিচ্ছি। আর টেলিভিশনের পর্দায় থাকা মানে একটা ভালো ছবি, এই আজকে দীপু নম্বর 2 নিয়ে যদি আমরা কথা বলছি কেন, কারণ এটা টেলিভিশনের পর্দায় বেশ কয়েকবার দেখানো হয়েছে বলেই কিন্তু আমরা সবাই মনে রাখছি। আজকে না তো আপনি তো আরো অনেকগুলো ছবি তৈরি করেছেন যেটা টেলিভিশনে দেখায়নি, সেটা 20 বছর 25 বছর আগের কথা। এই যে আমরা রোজিনা ম্যাডামের একটা ছবির নাম আপনি বলতে পারলেন, আমি হয়তো আরো দুটো পারবো, কিন্তু উনি অনেক ছবি করেছেন। যদি এই ছবিগুলো সব নিয়মিত টেলিভিশনে চলতো তাহলে কিন্তু এই কথাগুলো আমরা নামগুলো মনে রাখতাম। সুতরাং টেলিভিশন কিন্তু চলচ্চিত্রেরই একটা পরিপূরক। অবস্থা পরিবর্তনের জন্যই ইমপ্রেস টেলিফিল্ম একসময় চলচ্চিত্র প্রযোজনা এসেছিল, অনেক ছবি করেছে ইমপ্রেস। বলা যেতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। কিন্তু কি দাঁড়ালো, মানে আমাদের চলচ্চিত্রের অবস্থা তো বলা হচ্ছে যে আবারও মানে সেই খুবই একটা খারাপ অবস্থার মধ্যে পড়ছে। তো এটি আপনি কিভাবে দেখছেন?
আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের সাথে আমি খুব বেশি একমত হতে পারছি না, কারণ ডেফিনেটলি চলচ্চিত্র এগোচ্ছে। গত ঈদেও যে ছবিগুলো জাজ ভালো মিডিয়া চলেছে। রিলিজ করেছে তাদের ছবিগুলো খুব ভালো চলেছে। আমরা অনেক আশাবাদী। গিয়াসউদ্দিন সেলিম টেলিভিশন থেকে এসে যে ছবিটি করেছে মনপুরা, স্কোয়ার প্রযোজনা করেছিল, সেই ছবিটিও অনেক ভালো চলেছে। হ্যাঁ সেটা তো হ্যাঁ, এইরকম ব্যতিক্রম। আমাদের আশার, আর পৃথিবীর বিভিন্ন ফেস্টিভ্যালে আমাদের ছবিগুলো যেভাবে এখন যাচ্ছে, আমরা অনেক জায়গায় গিয়ে দেখি বাংলাদেশের পতাকা উঠছে। গত কয়েক বছর ধরে আপনি নিজেও তার মধ্যে একজন, যে অস্কারে আমাদের ছবি নিয়মিত যাচ্ছে। হাবিবুর রহমান খান সাহেব যে ছবিগুলো প্রযোজনা করেছিলেন, তিতাস একটি নদীর নাম, অনেক অনেক জায়গায় দেখানো হচ্ছে এবং ইন্ডিয়াতে সেটা বেস্ট মুভি বেস্ট মুভি দেখি আমাদের বিবেচিত হয়েছে। যেটা Best লাস্ট movie। ছবিটা আজিম ভাইয়ের বেস্ট মুভি গৌতম ঘোষ শঙ্কর ওটা যৌথ প্রযোজনার ছবি, ঠিক আছে, যৌথ প্রযোজনার ছবি। ওটা জড়িত মন্ট্রিয়ালের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং মানে নিয়েছে। তো একটা বাংলা ছবি মন্ট্রিয়াল প্রতিযোগিতায় অংশ নিল, এটা কিন্তু একটা অনেক অনেক বড় পাওয়া, অনেক বিরাট ব্যাপার। এবং মন্ট্রিয়ালে আপনি জানেন যে এইটা ছাড়াও বাংলাদেশের আরো একটা ছবি গেছে, আবু সাইদ পরিচালনা, ড্রেসিং টেবিল ছবিটা গেছে, দুটোই ইমপ্রেসের ছবি। তাহলে আমরা কিন্তু সব জায়গায় বাংলাদেশের পতাকা উড়াচ্ছি। এবং একটা কথা আমি বলতে চাই, আজকে আমরা সবাই এখানে চলচ্চিত্র জগতের মানুষ, যে ক্রিকেট খেলে কটা দেশ, 11টা দেশ, 12টা দেশ, 11 দিয়ে পূরণ করলে কতজন খেলোয়াড় হয়। সেখানে একটা দেশের সঙ্গে খেলে আমরা যদি জিতি, মানে কত স্থানে যাই সেটাও হিসেবে যাচ্ছি না, মানে সারা দেশ সেই জন্য আনন্দ করে, উৎসব করে, তাদেরকে বলি আমরা জাতীয় পর্যায়ের বীর। আর আপনি জানেন ব্যক্তিগতভাবে, মাহফুজ ভাই জানেন, রঞ্জিনা ম্যাডাম জানেন, যে চলচ্চিত্র প্রতিযোগিতায় যে ফেস্টিভ্যালগুলো হয় সেখানে অংশ নেয় 200টা দেশ। সেখানে বাংলাদেশ যখন একটা ছবিতে প্রতিযোগিতায় যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রতিযোগিতার শ্রেষ্ঠ ছবি, আপনি যখন পুরস্কার পেয়েছেন কত বছর আগে, বাংলাদেশকে তখন কজন লোক চিনত? সেই যে ঘটনাটা ঘটেছে, আপনি কি সেই পর্যায়ে জাতীয় বীর? আপনি ভেবে দেখেন যে এটা আমাদের চলচ্চিত্র জগতের, আমি বলবো না যে এটা সরকারের কিছু করার আছে বা জনগণের কিছু করার আছে, আমরা যারা চলচ্চিত্র জগতে গুটি কয়েক মানুষ, আমাদের অক্ষমতা, আমরাই মূল্যায়ন করি না। আমরা এটা বোঝাতে পারিনি হ্যাঁ। যে এটা কত বড় ব্যাপার, যে 200টা দেশের মধ্যে আমাদের ছবিটা শ্রেষ্ঠ ছবি হয়েছে। আমি একবার আপনার কায়রো ফেস্টিভ্যালে গিয়েছিলাম, এই জনতা এক্সপ্রেস ছবিটি গিয়েছিল, তখন বোধহয় আপনার 160টি কান্ট্রির দেশের লোক আসছিল। তখন এই জনতা এক্সপ্রেসের কিন্তু মনে করেন সেটা আমাদের বাংলা ছবি বিবেচিত হয়েছিল। এটা দেখলাম যে যেটা বললেন আপনি, 160টা দেশের পতাকার মধ্যে বাংলাদেশের পতাকা উঠছে। না সেটাই বাংলাদেশের পাওয়া। নায়িকা এবং আমাদের যে পোশাক, শাড়ি পরে যখন আমাদের একজন নায়িকা গিয়ে দাঁড়ায়, আপনি মনে করেন যে সেটাই কিন্তু মধ্যমণি হয়ে ওঠে। অবশ্যই এটা আমাদের মনে করেন অক্ষমতা, যে আমরা নিজেরা মূল্যায়ন করি না, আমরা আমাদের নিজেদের সম্মান সম্মানটা রাখতে পারি না। মাহফুজ ভাই, আপনার কি মনে হয় যে এখন চলচ্চিত্রের যে অবস্থা, এখন আমার কাছে মনে হয় যে ভালো হবে। আমি আরেকটা জিনিস, এখন ডিজিটালে চলে আসছি আমরা, টোটাল অ্যাবসলিউট ডিজিটাল। এখন ডিজিটালে যে আমাদের একটা ছিল যে একটু ডেপথ অফ ফিল্ড পাওয়া যাচ্ছে না। আমি রিসেন্টলি একটা অ্যাডে দেখলাম, একটা সেলফোন, তার শটগুলো ডেপথ, দ্যাট মিনস তারা এক্সপেরিমেন্ট করছে, এবং আমার মনে হয় উইদিন এ শর্ট ডেজ আমরা কিন্তু ডেপথ অফ ফিল্ডটাও পেয়ে যাবো। না সেটা পাবো। এটা হয়ে গেলে আমার কাছে মনে হয় যে আমি তো আশা করি, মানে টেকনিক্যালি আমরা তো একটা ট্রান্সফরমেশনের মধ্যে চলে আছি। গেছি, আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা চলে গেছি, ইকুইপমেন্টসের দিক থেকেও আমরা চলে আসছি, কিন্তু প্রজেকশনের দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে একেবারে আছি। ব্যাড, মানে আমাদের প্রজেকশন কিন্তু That is the- প্রপার that is ডিজিটাল the প্রজেকশন reason নয়। আজকে ছবি ভালো দেখতে পাচ্ছি। প্রজেকশন মানে কি, আমাদের তো সিনেমা হলই নেই এখন, তো আর পৃথিবীতে এত বড় বড় সিনেমা হল নেই, বেশিরভাগই সিনেপ্লেক্স হয়ে গেছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেপ্লেক্স করার জন্য প্রচুর সাহায্যের কথা বলেছেন, তৈরির কথা বলেছেন। আমাদের যদি সিনেপ্লেক্স তৈরি হয়ে যায়, একটা দেশে আমাদের মোট সিনেপ্লেক্সের পর্দার সংখ্যা 10টি হবে না। 17 কোটি মানুষের দেশে 10টি সিনেপ্লেক্স, মানে 10টি পর্দা, সিনেপ্লেক্সও না। তাহলে আমরা কি আশা করব? যে এখন আমরা, আপনারা মাহফুজ ভাইয়ের মতো একজন মানে কুশলী ভালো ক্যামেরাম্যান, আমি তো মনে করি যে মাহফুজ ভাই যখন ক্যামেরার লেন্সে চোখ রাখেন, তখন পুরো জিনিসটা বদলে যায়।
সামনে কি ঘটছে, রোজিনা ম্যাডামের চেহারা আরেক রকম হয়ে যায়। দর্শকরা মনে করে এটা কি ব্যাপার, এই জায়গাটা বসে আছে, এখানে মাহবুবাদের ক্যামেরা কাজ করবে রঙের তুলির মতো, জাদুর মতো। তো সেক্ষেত্রে এবং কারিগরির দিকেও এখন আমরা অনেক এগিয়ে গেছি। তো সেক্ষেত্রে আমাদের সেই কিন্তু ছবিটা আমরা দেখাবো কোথায়? কোথায়? একেবারেই হল নেই, একেবারেই হল নেই এবং ডিজিটাল প্রজেকশন নেই, মানে প্রপার ডিজিটাল প্রজেকশন বলো নেই। এইচডিতে দেখাচ্ছে যেখানে আমাদের প্রপার ডিজিটাল, হ্যাঁ বুঝলেন, প্রপার ডিজিটাল প্রোডাকশন মনে করেন Projection এর। অনেকগুলো করেছে, আরো কেউ কেউ করার চেষ্টা করছে, কিন্তু হলের পরিবেশটা কি, পরিবেশন নাই, বসার জায়গা কি? সিনেপ্লেক্স অনেক হওয়া দরকার, এটা ঠিক সাগর ভাই। একমাত্র আমাদের উদ্ধার করতে পারে অনেকগুলো Cineplex। সিনেপ্লেক্স লাগবে, তো এই ক্ষেত্রে এবং কি প্রত্যেকটা মার্কেটের সঙ্গে একটা করে সিনেপ্লেক্স হতে হবে। এই ক্ষেত্রে বা যেটা করা দরকার, মার্কেট তো মল তো অহরহ তৈরি হচ্ছে, প্রত্যেকটা মলে একটা সিনেপ্লেক্স থাকতে হবে। তারপরে বাইরে আমরা এখন দেখেছি, রোজিনা ম্যাডাম বিলাতে নিশ্চয়ই দেখেছেন যে কফি শপগুলোর মধ্যে সেখানে এখন কিন্তু ছবি দেখানোর ব্যবস্থা করছে। হ্যাঁ আপনি নিজে হয়েছে কিংবা আমি তারেক মাসুদের কথা মনে করতে পারি, আপনারা বলেছেন আমরা কাজের প্রজেক্টটা নিয়ে হলে বিভিন্ন জায়গায় ছবি দেখাবো, সেই যে কষ্টটা করেছেন সেই কষ্টটা দেখেন সেটাও করতে পারছেন না। তবে আপনাদের হলগুলোকে যে কোনো অবস্থাতে ভালো করতে হবে, এবং সবচেয়ে বড় কথা আমাদের একটা শক্তিশালী সংগঠন লাগবে যারা বলবে যে আমরা চলচ্চিত্রের জন্য, উন্নয়নের জন্য কাজ করছি। এবং সরকার ওই নিয়মটা যদি চালু করে যে হলগুলোতে, মানে শপিং মলগুলোতে অবশ্যই সিনেপ্লেক্স থাকতে হবে, অবশ্যই একটা এইটা পর্যন্ত থাকবে। থাকতে হবে। এটা এটা উচিত যদি হবে। করে। আপনার মনে করেন, বুঝলাম যে আপনার একটা হল দিয়ে অত বড় জায়গাটা আপনার মনে করেন যে নষ্ট হচ্ছে, সেখানে অবশ্যই আমরাও চাই যে আপনার মার্কেট হোক, কিন্তু তার মধ্যে অবশ্যই সিনেপ্লেক্স থাকা উচিত। এটা পৃথিবীর সর্ব জায়গায় আছে। 200 লোক বসবে, আর এখন তো অনেক বিলাসবহুল সিনেপ্লেক্স হচ্ছে, মানে 40 জন 50 জন বসবে, খুব আরামে বসবে, ছবি দেখবে, ছবি দেখে আলোচনা করবে, কথা বলবে, সুতরাং এরকম অনেক অনেক সুযোগ সুবিধা হচ্ছে। তো সেগুলো যদি না হয় তাহলে আমরা চলচ্চিত্রের শুধু আড্ডাই দিয়ে যাবো, কথার মধ্যেই শেষ, আড্ডার মধ্যেই আড্ডার শেষ, মধ্যে আর এটা তাহলে হচ্ছে না। পরিপূর্ণভাবে কারণ মূল কিন্তু আমাদের শক্তি কারা? দর্শকরা। রাইট। তো তাদের যদি আমরা ছবি দেখানোর ব্যবস্থা না করতে পারি, আমি আর আপনি কথা বলবো, আমরা প্রিমিয়ার শো করবো, আমাদের ওই 200 লোক আসবে, এসে খুব পিঠ চাপড়ে যাবে, কিংবা বলবে এবার ভালো হয়নি, যেটাই বলুন। কিন্তু এই যে 17 কোটি দর্শক বাংলাদেশের লোক, 17 কোটির থেকে তো 10 কোটি লোক সিনেমা দেখতে পারে। আবার আপনি ভাবতে পারেন যে আমাদের সিনেমার দর্শক কত বড়। দেখেন যে দেশে আপনার উই ডোন্ট হ্যাভ বার, আমাদের ডিস্কো ফ্লোর নাই, কত রিস্ট্রিকশন, সে দেশে ইভেন যে যাত্রা ছিল সেটাও এখন পাচ্ছি না। দ্য ওনলি এন্টারটেনমেন্ট ইজ ফিল্ম, কিন্তু আমরা কেউ সিনসিয়ারলি বানাচ্ছি না, শেষ করছি, সুযোগটা নিচ্ছি না। হ্যাঁ। আর ওই একটা কথাই যে আপনি আগে বাজেট করেন তারপর ছবি করেন, হবে না। আপনার গল্প বাজেট করে দিবে যে আমার ছবিটা কি হবে, এবং আই এম শিওর যদি এইভাবে করা হয়, ফিল্ম এখনো বহু মেকারস আছেন, ভালো মেকার আছেন, তারা ভালো ছবি হবে। তো আড্ডা ভালোই জমছিল, কিন্তু সাগর ভাই আপনাকে মনে হয় চলে যেতে হবে, আপনি খুব তাড়া দিচ্ছিলেন, থাকবেন নাকি কিছুক্ষণ? আর না, আমার মনে হয় যে আমি একটু উঠে পড়তে চাই। দর্শকদের অনেকক্ষণ মানে আমরা ধন্যবাদ সাগর ভাই। আড্ডার বদলে আমরা কিছু জ্ঞান দিলাম, কিন্তু সব মিলে দর্শক আমাদের শক্তি, হ্যাঁ। এটা আমরা সবাই মিলে নিশ্চয়ই করে মানে মনে করি। সুতরাং আপনারা যদি চলচ্চিত্র দেখেন, তাহলে আমরা যারা চলচ্চিত্রের সঙ্গে কিছুটা হলেও জড়িত, তারা অনেক অনেক বেশি। মুর্শিদ ভাই, শেষটা আপনি করেন। এবার আমাদের সাথে যোগ দিয়েছে আরো একজন অতিথি, নবাগত অভিনয় শিল্পী নাবিলা। নাবিলা, তোমাকে স্বাগতম। আমরা একটু আড্ডা দিচ্ছিলাম ঈদের অনুষ্ঠানে চলচ্চিত্র নিয়ে। তো তুমি তো চলচ্চিত্র জগতে একেবারেই নতুন বলা যায়, একটি মাত্র ছবি তুমি শেষ করেছো, অমিতাভ রেজার আয়নাবাজি। ছবিটা এখনো মুক্তি পায়নি, কিন্তু তুমি এর আগে সুপরিচিত ছিলে উপস্থাপক হিসেবে টেলিভিশনে। তো কিভাবে চলচ্চিত্রে আগমন ঘটলো? প্রথমে অনেক অনেক ধন্যবাদ। এত চমৎকার একটি পরিবেশে এত চমৎকার কিছু মানুষের সঙ্গে আমি যোগ দিতে পেরেছি আয়োজনে, এবং চলচ্চিত্র, হ্যাঁ, উপস্থাপনা অনেক বছর ধরে করেছি। চলচ্চিত্রটা আসলে হুট করেই, অমিতাভ রেজা একজন নন্দিত বিজ্ঞাপন নির্মাতা, সবাই তাকে চেনে। তো যখন ওনাদের হাউস থেকে আমার কাছে ফোন আসে, হাফ স্টপ ডাউন থেকে,
তো প্রথমে আমি খুব অবাক হই, প্রথমে আমার যেটা মনে হয় যে হয়তো কোনো বিজ্ঞাপনের জন্যই ডাকছে। পরে যখন বলে যে না, অমিতাভ ভাইয়ের প্রথম সিনেমার জন্য যে নায়িকা চরিত্র সেটার জন্য উনি আমাকে ভাবছেন, তো আমি প্রথমে খুব অবাক হই যে আমাকে কেন। তারপরে আমি যাই, আমাকে স্ক্রিপ্টটা কিছুটা বলা হয়, পুরোপুরি তখনও বলা হয় না, জাস্ট প্লটটা কিছুটা বলা হয়। আমার কাছে যেটা মনে হয়েছে কি যে আমি জানি না, আমি খুব বেশি একটা ভাবিনি, কিন্তু আমি খুব মনের জোরে চলি বা মন থেকে যেটা মনে হয়। আমি অমিতাভ ভাইয়ের ফ্যান এবং আমার ওনার উপর আস্থা ছিল। গল্পটা আমি যতটুকুনি আমাকে এক্সপ্লেইন করেছে, আমার মনে হয়েছে দিস ইজ গোয়িং টু বি সামথিং ডিফারেন্ট, এবং আমি হয়তো ওই চরিত্রটার সাথে নিজেও কিছুটা রিলেট করতে পারি। তো ওই কারণে ওভাবেই শুরু এবং ওভাবেই করা। কেমন লাগলো, অভিজ্ঞতা কেমন হলো? খুবই ভালো অভিজ্ঞতা, খুবই ভালো। আমার 3টা মাসের যে শুটিং আমরা করেছি, আমার জন্য ওই 3টা মাস ছিল, ইট ওয়াজ একটা জার্নির মতো, একটা যাত্রা ছিল, এবং এটা একটা লাইফ ছিল আমার জন্য। আমি অনেক কিছু শিখেছি, থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনো অভিনয় সেভাবে করিনি। একটা চরিত্রের ভেতর ঢোকা, তার প্রত্যেকটা ইমোশনকে বিশ্বাস করা এবং সেটা পোট্রে করা, এটার মধ্যে যে একটা মানে থ্রিল কাজ করে, এটার অভিজ্ঞতা আমার আগে কখনো ছিল না। আমি খুব, যখন শুটিং শেষ হয়ে গেছে, আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে শেষ হয়ে গেল। মানে Amitabh is one of the finest maker we have. Finest maker, of course. Real একটা personality. হ্যাঁ, He is a good maker, good personality, good human being. এবং হ্যাঁ। তার কাজ করা বিরাট ব্যাপার কিন্তু। হি ইজ অ্যান ইনস্টিটিউশন, মানে আমি অনেক শিখেছি ওনার কাছ থেকে। এক্স্যাক্টলি। অমিতাভ খুব ভালো, আমি ওকে অনেক ছোটবেলা থেকে চিনি, আমাদের সাথে একসাথেই ফিল্ম সোসাইটি করতো, এবং তখন থেকে দেখেছি যে চলচ্চিত্রের প্রতি ওর যে নেশা। এবং আমি বারবার অমিতাভকে বলতাম, তুমি ছবি করছো না কেন, শুধু বিজ্ঞাপন নিয়ে কেন পড়ে আছো? আমাকে দেখা হলেই বলতো, শুধু আমি ছবি করবো। পরে শেষ পর্যন্ত আমি অনেক কাজ করছি তার সঙ্গে, এবং আমার বিশ্বাস ছিল যে চলচ্চিত্র বানালে অমিতাভ ভালো বানাবে। আমি এখনো দেখিনি ছবিটা, কিন্তু আমার আশা করছি সামথিং আমার সাথে এটা কিন্তু আমিও জানি না উনি যে পরবর্তীতে ছবি বানাবেন, ওনার সাথে কিন্তু আমার পরিচয় নেই, আমি সামনাসামনি কখনো দেখিনি, কিন্তু ওনার অনেক অ্যাড দেখেছি, শুনেছি যে উনি খুব বেশ বড়, মানে অ্যাডের জন্য খুব বড় একটা মানে কি বলে বিষয়, মানে চিন্তা ভাবনা করেই করেন আর কি। তা আমি কিন্তু ফিল করতাম যে আমাদের যেটা হচ্ছে দিদি, সেটা হচ্ছে কি, ও অ্যাড বানাতো, হি ইউজ টু মেক ইট। যখন ফিল্ম বানাচ্ছে, ও ফিল্মও মেক করবে, এটাই আমার। না, আমি সেটা ফিল করছি, এই লোকটি কেন ফিল্মে আসে না? ফিল্মে আসলে হয়তো আমাদের তো নতুনত্ব নিয়ে এসছে কয়েকজনই। এবং আমার কাছে মনে হতো উনি যেহেতু অনেক সময় নিচ্ছে, আমার কাছে সবসময় মনে হতো, আমরাও অপেক্ষা করতাম যে অমিতাভ রেজা কবে একটা ফিল্ম বানাবে। এটা একটা ব্যাপার কাজ করতো যে উনি যেহেতু সময় নিচ্ছে, উনি যখন করবে ভালো কিছু করবে, ওই বিশ্বাসটা সবসময় ছিল। এটি একটি রাজনৈতিক চক্রান্ত। জনগণ চায় আমি বাইরে থাকি, তাহলে ভেতরে যাবে কে? এই শহরে আপনার মতো ক্রিমিনাল একটাও নাই। আজকে না হয় মেঘলা থাকুক, নয় বা নামুক বর্ষা, আজকে না হয় বসন্ত ফুলে সব হৃদয় খরচা, এই বাজারে আজ সবাই বেচুক ভরসা। আমি যখন আপনার কস্টিউম ছবি করছি, যেমন আপনার হলো সুলতানা ডাকু, তুফান মেল, নাদিরা, এই ধরনের ছবি আর কি। তারপর অনেক আপনার রিমেক ছবি, রূপবান, কুচবরণ কন্যা, অরুণবরণ কিরণমালা, এসব ছবিতে আমি তখন একদম রমরমা, একদম সুপারস্টার। এর মধ্যে আপনার আমজাদ ভাই এলেন হলো কসাই ছবিটি করার জন্য, অফার দিলেন আমাকে আর কি। তো আমি তো একদম মানে সামথিং কোনো কিছু নতুনত্ব আর কি। তারপর আমি ওই ছবিটা করলাম আর কি, একদম পুরোটাই সোশ্যাল ছবি। আর আমজাদ ভাই তো আপনি জানেন যে কি ধরনের ছবি করেন, তো অবশ্যই আমি সেই নামটি বলবো যে কসাই ছবিটি হলো আমার। আর প্রথম কিন্তু ওই ছবিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। হ্যাঁ, তারপরে তো এমনি করে অনেক ছবি আছে, যেমন আমার জীবনধারা আছে, লাল বেনারসি আছে, দুলনা আছে, আপনার মানসী ছবি আছে, তারপর আপনার কৈফিয়ত আছে, দিনকাল আছে, তারপর আপনার কি বলে যে বলেগি ভাইয়ের বিনি সুতার মালা আছে। এমনি করে অনেক অনেক ছবি আছে যে আমি করেছি আর কি। একদিন পুরোই সোশ্যাল ছবি, আপনার আর্ট ফিল্ম বলতে পারেন কিছু কিছু, যেমন সুরজ মিয়া, দিনকাল,
তো মাহফুজ ভাই, আপনার প্রিয় ছবি কি? আপনি তো অনেক ছবিতে আপনি কিন্তু ছবিতে অভিনয় করেছেন, আর সেই গল্পটা একটু শুনি না। অভিনয়টা সে কিন্তু হিরো হতে এসেছিল, প্রথম কিন্তু হিরো হতে এসেছিল। হিরো আপনি বোধহয় অভিনয় আমি করেছেন তখন ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, অ্যাটলিস্ট 3-4 বছর না হলে তো ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট হওয়া যায় না। আমি ক্যামেরাম্যান হলাম, তারপর আমাকে অফার করা হলো ছবির জন্য, নায়ক হওয়ার জন্য। তাহলে আমি বোধহয় ভুল শুনেছি। আমি শুনেছি যে আপনি প্রথমে এসেছেন হলো মানে অভিনয় হিরো হতে আর কি। আপনার চেহারা তো মাশাআল্লাহ এখনো ওরকমই হিরোই। তো সেটা হচ্ছে যে আমি শুটিং করছিলাম কাঁচের স্বর্গ, আমার প্রথম ছবি। তো হঠাৎ করে দেখি সেটে আব্দুল্লাহ মামুন আর মিঠু ভাই, আজমল হুদা মিঠু। কি ব্যাপার, এই আর কবে তোর সেট শেষ? তো আমাকে আজকেই আমার লাস্ট ডে অফ শুটিং ওই ছবি। বলে তুমি সব ছাড়ো, ইউ হ্যাভ টু অ্যাক্ট। আমি জীবনে কোনোদিন এগুলি করি না। আপনি কিভাবে? বলে কি না, তোমাকে করতে হবে। তারপর কুমকুম ভাই ছিলেন তখন, কুমকুম ভাইয়ের ছবি আর আমার হাতে ছিল আমার জন্মভূমি। তো ওনাদের বোধহয় একটু লেট হবে ছবিটা করতে। তো বাস উনি আমাকে নিয়ে গেলেন প্রথম জার্মান কালচারে, জার্মান শেখার জন্য। দেন উই ওয়েন্ট টু ইন্ডিয়া ফর কস্টিউম। মানে এইরকম অবস্থা। সামাদ ভাই ডাইরেক্টর, কবরী ম্যাডাম হিরোইন। আমরা তখন আউটডোরে গেলাম, রাঙামাটি শুটিং হলো কিছুদিন। তারপরে আসলাম। তারপর ওখানে আসার পর সামথিং অ্যাবনর্মাল কিছু হয়েছে ছবিটাকে নিয়ে। থ্রেট এসছে যে মুসলিম বাংলা অর সামথিং লাইক দিস, ডোন্ট মেক দিস মুভি। জল্লাদের দরবার ছবিটার নাম ছিল। তারপর কুমকুম ভাইয়ের ছবি আমার জন্মভূমি, ওই ছবিতেই আমি অভিনয় করেছি, কিন্তু আমি ক্যামেরাম্যান ওই ছবি, বেসিক্যালি ক্যামেরাম্যান। এইভাবেই 2-3টে ছবি করেছি, বাস দ্যাটস অল। তারপর তো আমি আই কেম ব্যাক টু মাই ওন প্রফেশন, ফটোগ্রাফি। তো ক্যামেরাম্যান হিসেবে আপনার স্মরণীয় দু একটি ছবির নাম বলেন আমাদের। অনেক কাজ, অনেক সুযোগ পেয়েছি আমি কাজ করে। হুমায়ুন ভাইয়ের কাজগুলো, মামুন ভাইয়ের কাজ, শিবলি ভাইয়ের কাজগুলো। বাবুল চৌধুরী নাম তো শুনেছেন, অনেক বড় ডাইরেক্টর, এবং তার কাছেই কিন্তু আমার, সে ডাইরেক্টর কিন্তু বেসিক্যালি ফটোগ্রাফি এবং লেন্স ফ্রেমিং করে আমি তার কাছে শিখেছি। আকবর কবির পিন্টু, আমার প্রথম যে ডাইরেক্টর বশর, আবুল বশর চুন্নু। এইভাবেই আজকে এই জায়গায় আমি। আর ইদানিং তো গোলাম রব্বানী, বিপ্লব, আরও কিছু ডাইরেক্টর আছেন, তাদের কাজ করছি। ওইটাই বলছিলাম একটু আগে যে একটা ছবি নিয়ে যে ওর 3বার লোকেশন দেখে আসছি স্যার, 3বার। আর এখনো ওর রিসার্চ চলছে। ভালো হবে কি খারাপ হবে, দ্যাট ইজ দ্য সেকেন্ডারি, বাট দ্য ডেডিকেশন উইথ ইজ ইউনিট ইজ সামথিং ডিফারেন্ট। না, ভালো মেকাররা কিন্তু মাহফুজ ভাই এমন মনে হয় আগেও তো এটা হয়েছে, এখনো অবশ্যই ভালো মেকাররা কিন্তু এটাই যাচাই বাছাই করে। যে শিবলি ভাইয়ের ইউনিট ছিল, আমরা দোলনা করলাম, আমরা কি বলে নেপালে। আপনি চিন্তা করেন এত শীতের ভিতরে আমরা কাজ করছি, কারো প্রবলেম নাই, উনি রান্না করে খাওয়াচ্ছেন আমাদের, রোজি ভাবে এই কাজ করছেন, মানে টিম, মানে শুধু একটা ফ্যামিলি। আগে আমরা তো মনে করতাম যে আমরা একটা ফ্যামিলি কাজ করছি। আমি প্রডিউস করেছিলাম কয়েকটা ছবি। আমার এক ছবি ব্যাংককে কাজ করলাম, রাজদাক ভাই, নতুন ম্যাডাম, চম্পা। দুপুরে খাওয়ার জন্য আমাদের চিন্তা করতে হতো না, এরা এনে নিয়ে আসতে। ইভেন রাজদাক ভাই, আজকে নাস্তা আমি করব, আমার এখানে খাওয়া। তো ওই ফিলিংস নাই। রাজদাক ভাই ইউনিটি আমি ধরেন লাস্ট 30 years I have worked with him. অভিযান আমরা 1.5-2 মাস ছিলাম শুধু বার্জের মধ্যে, নদীপথে, ট্রলারে ছিলাম। we did the total movie on ট্রলার। পানিতে নামিনি, মাটিতে নামিনি। মানে 1.5 মাস আমরা গেছি ফতুল্লা থেকে একদম সিলেট থেকে আপনার একদম নদীপথে। রেজাল্ট পেয়েছি সেই ছবিগুলো, রেজাল্ট। আমি ফার্স্ট যে অ্যাওয়ার্ডটা পেলাম সেটা রাজদাক ভাইয়ের ছবিতে, অভিযানে। আবার আসবো আমাদের আড্ডায় আবার আসবো, আপনাদের সেই স্মৃতি মাখা কথাগুলো আমরা আবার শুনবো। আড্ডা হচ্ছিল সেই আপনাদের স্মৃতি শুনছিলাম মাহফুজ ভাই, রোজিনা আপা। আরেকটু স্মৃতি রোমন্থন করেন না সেই আগেকার দিনের, এবং কোনো মানে খুব ভালো অভিজ্ঞতা যদি থাকে, মজার অভিজ্ঞতা, যেটা আমাদের দর্শকরা আজকে ঈদের দিনে তারা একটু আনন্দ পাবে।
যে অভিযানের কথাই বলেন। অভিযান আমাদের যে ছবি রাজ্জাক ভাই প্রডিউসার, যে আমরা এবং 1.5 মাস থেকে director। 2 মাস আমরা শুধু নৌপথেই ছিলাম আপনার। ট্রলারে আমরা এখানে আমার শিপে যাব, এখান থেকে শুটিং করতে করতে সিলেট, থ্রিল, আমাদের 25 জন ফাইটার ছেলে পেলে, কাঞ্চন, তখন স্টার সবই- আমাদের জসিম, রাজ্জাক ভাই তো রাজ্জাক ভাই, রোজিনা ম্যাডাম, অঞ্জনা অঞ্জনা ম্যাডাম, ছিল। আহমদ শরীফ, তখন দে আর দ্য বিজিয়েস্ট স্টার। Right. তো রাজ্জাক ভাইয়ের ছবি গল্পটাও এরকম যে কতগুলো স্টুডেন্ট তারা ব্যবসা করবে। তো তখন তো নানান ধরনের ঝামেলা ছিল ওই টাইমটাতে। তখন তারা ব্যবসা করার জন্য ওই ব্যাংক লোন টোন পাওয়ার চেষ্টা করলো, হয়নি। তো খলিল ভাই তাদেরকে অ্যাডভাইস করলেন যে তুমি আমাদের বোল্ডার এনে দাও সিলেটে, এই অ্যাডভান্স নো, এই তারা অ্যাডভান্স যাচ্ছে। এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস, এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস, সেই ঘরে অভাব যে ছিল 12 মাস। একদিন সে হাসিটা পারলো যে ডিম একটা, তাই নিয়ে গেরস্তের মহা উল্লাস, মহা উল্লাস। এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস, সেই ঘরে অভাব যে ছিল 12 মাস। একদিন সে হাসিটা পারলো যে ডিম একটা, তাই নিয়ে গেরস্তের মহা উল্লাস, মহা উল্লাস। হাতে দাঁড়িয়ে দেখছিস কি? পাড়ে নেমে খোঁজ করে দেখ কোন বাড়ির মেয়ে। হারিয়া बाबा रे बाबा करे करलम बिया, झगड़ा करे नचिया नचिया, ससुर माने ना शाशुड़ी माने ना, जमाय माने ना रे बाबा। बाबा रे बाबा कोई दिला बिहिया, बाबा रे बाबा करे करलम बिया। এই ছবির গল্প আগে একটু বলতে হয়। সেটা হচ্ছে আমরা তখন কাপ্তাইতে শুটিং করতাম। তো কাপ্তাইতে আপনি নিশ্চয়ই মনে আছে যে বাঁশ নিয়ে যেত আমাদের নদীপথে পেপার মিলে 3 দিন 4 দিন লাগতো। আজকে এখানে শুটিং করছে, ওদের কাছে যাচ্ছে, 2 দিন পর অন্য জায়গায় কাজ করতে ওরা যাচ্ছেই। তো আমরা ওদেরকে ডাক দিয়ে বসালাম যে ভাই তুমি আমাদেরকে কিছু গল্প বলো। তো ও গল্প বললো যে এরকম হয়, কখনো মেয়ে পড়ে যায়, মেয়ে সুসাইড করে, সাপ চলে আসে, এটা হয়, ডাকাত হয়। এই কিন্তু রাজ্জাক ভাইয়ের ব্রেনে ঢুকলো যে আমার এরকম একটা ছবি করব। তো বাঁশের ওটার উপর তো করা সম্ভব না। তখন এটাকে আমরা মডার্ন ফর্মে নিয়ে এসে করলাম বার্জে, এবং 21টা দিন আমরা প্রায় 1-1.5 মাসের মতো ছিলাম। ছবিটা কমপ্লিট হলো, কমপ্লিট শুধু ঢাকায় আমরা অল্প একটু কাজ করলাম। ডাকাত আসলো, ডাকাতকে নিয়ে আমরা রাজ্জাক ভাই লাইট টাইট জ্বালায় দিলাম, পারলো না। মানে কি মজার ব্যাপার, যেটা ডাকাত মানে রাষ্ট্রের লাইট, রাজ্জাক ভাই লাইট জ্বালাও, লাইট জ্বালাও, লাইট, সবাই লাইট জ্বালিয়ে দেখে যে কেউ নাই, বোধহয় পানির মধ্যে একটু ঝুপ করেছে, বোধহয় এটা ফিল করেছে। অনেক কিছুই মানে সে ইয়ে করতে পারতো। আর শুটিং করে রাত্রে ঘুমাতো এক কাত ওই সারেঙ্গের রুমে, উনারাও ঘুমাতো একটা ওই যে সারেংটা যেখানে ঘুমাতো না আপনার, মানে পিছনে একটা রুম থাকে আপনার, আপনার এটা কি বলে যে ট্রেনে থাকে যেরকম ক্যাবিনের মতো একটা, হ্যাঁ ট্রেনে যেমন থাকে না যে আপনার রিজার্ভেশন করলে যে আপনার ক্যাবিনে, তো দুই পাশে দুটো ছিল। তা আমি একদিকে আর অঞ্জনা আপা একদিকে, আর আমার ওইটার নিচে থাকতো আমাদের অ্যাসিস্ট্যান্ট গুলো। আর ধরো গোসল করে কিভাবে মানে করে যে সারেংটা যেখানে গোসল করতে আপনার ই তো চলছে, বাস তো চলছে, রানিং থামা নাই, শুধু রাত্রে বোধহয় কোথাও মানে কোথাও নোংর হতো না। আর একবারই নোংর হয়েছে, সেটা সারা রাত শুটিং করার পর আমি দেখি আমরা তো বাড়ির ভিতরে থাকি, দেখি ফিক্সড আকাশ, নড়ছে না, কোনো সাউন্ড নাই। কি ব্যাপার? উঠে দেখি রাজ্জাক ভাই এক জায়গায় রান্না করতেছে, তোমাদের জন্য নাস্তা করতেছে। কারণ তার আগের রাতে সে শর্টগুলোতে খুব মিস্টেক করছে। এখন সে স্ট্যান্ডার্ডে জিজ্ঞাসা কি ব্যাপার, তো বলে কি আপনি তো এই ঘটনা ঘটালেন। আচ্ছা ঠিক আছে। তখন লঞ্চ ফিরে এই একটা দিনে আমরা বোধহয় ব্রেকফাস্ট ওখানে। আর এছাড়া তো টোটাল ছবি সুন্দরভাবে করে আসলাম। তারপর আমি আরেকটা ছবির কথা বলি, দোলনা। রোজিনা ম্যাডাম প্রডিউসার ছিলেন, আমারই প্রযোজনা ছিল আর কি, রোজিনা ফিল্মস থেকে। এবং ওটা শুটিং করলাম আমরা টিম আলমগীর। এখনো গানগুলো সবাই মনে রাখে। ভালোবেসে তুমি বোঝালে এত কাছে
কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে জানো না। তারপর শিবির ভাইয়ের একটা ছবি ছিল যেটা ভেরি ফেমাস তখনকার দিনে, ভিড়াচোক। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মুভি উই ওয়েন্ট টু ইন্ডিয়া ফর শুটিং। ইন্ডিয়া আমাদেরকে পারমিশন দিয়েছে। তো প্রথম আমরা ডাইরেক্ট বম্বে গেলাম, বম্বেতে শুটিং টুটিং করলাম 2-1 দিন, ওখান থেকে চলে গেলাম আগ্রা, কেন মেন কাজ ছিল তাজমহলে। কারণ তারা আমাদেরকে পারমিশন দেবে না। উই হ্যাভ অল দ্য পেপারস অ্যান্ড এভরিথিং, কিন্তু এটা আর্কাইভে, ইন্টারন্যাশনাল আর্কাইভের আন্ডারে কি করা যায় আমরা জানি না, আমরা শুটিং করব। তো আমাদের যে প্রডিউসার ইকবাল সাহেব, উনি কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আল্লাহ বেহেশত নসিব, ভেরি নাইস ম্যান। উনি যা পারমিশনের জন্য চলে গেলেন, আমরা এখান থেকে আজমের শরীফ চলে গেলাম। টাইম ওয়েস্ট না করে আজমের শরীফ থেকে জিয়ারত করে আসলাম, সকালেই পারমিশন পেলাম। তার আগে আমরা প্রেস কনফারেন্স করলাম যে তাজমহল ইজ নট দ্য অনলি প্রপার্টি অফ ইন্ডিয়া, we are also taxpayer, why we should not get permission for shooting. তার আগে কিন্তু তাজমহলে একটা ছবি শুটিং হয়েছিল, এছাড়া আগে পারমিশন দিত না। অনেক বড় বড় হেডলাইন্স অফ পেপারে, তারপর আমরা উই গট পারমিশন এবং আমরা শুটিং করলাম। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমাদের ফিলিংস, যে যখন স্কাই থেকে তাজমহল থেকে ধরছে যে প্রশান্তি, আমার মনে হয় কেন এক্সপ্লেইন। চমৎকার। এই ছবির গানগুলো অনেক ভালো ছিল। নাবিলা, তোমার কাছে আসি আবার। তোমার তো একটাই ছবি, তো সেই ছবিতে তোমার কি মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা, যেটা আমাদের সাথে শেয়ার করবে দর্শকদের সাথে? মজার অভিজ্ঞতা বলতে একটা অভিজ্ঞতার কথা খুব মনে পড়ে। সেটা হচ্ছে যে অমিতাভ ভাই খুব চেষ্টা করেছে এই ফিল্মে ঢাকা শহর, আমাদের বেশিরভাগ শুটিং হয়েছে পুরনো ঢাকায়, ঢাকার যে বিউটি বা ঢাকার যে বিভিন্ন দিকগুলো সেগুলো তুলে ধরা। তো ঢাকার বিভিন্ন চিত্রের মধ্যে একটা চিত্র হচ্ছে ট্রাফিক জ্যাম। তো জ্যামটা উনি দেখাতে চেয়েছে সামহাও, যে আমরা যখন খুব ইমার্জেন্সিতে থাকি তখন জ্যামে পড়লে আসলে কত সমস্যা হয়। এরকম একটা সিন ছিল যেখানে আমি অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি আমার বাবাকে নিয়ে। তো এই শ্যুটটা উনি একদম রিয়েল জ্যামে করেছে, রিয়েল ট্রাফিক জ্যামে। আমরা হচ্ছে কিছুক্ষণ পরপর জ্যাম খুঁজছি যে কোথায় জ্যাম, এবং জ্যাম হলেই অ্যাকশন উনি বলে, দরজাটা খুলে দেয়, অ্যাকশন বলে, এবং আমাকে হচ্ছে জ্যামের মধ্যে যে গাড়িগুলো, তারা তো আর বুঝতে পারছে না শুটিং হচ্ছে, আমি গিয়ে গিয়ে প্রত্যেকটা গাড়িকে বলছি যে ভাই গাড়িটা একটু সামনে নেন, এদিকে যান ওদিকে যান, আমার বাবা, আমার যেতে হবে। ওরাও তো বুঝতে পারছে না, তো ওরা খুব হকচকিয়ে যাচ্ছে যে কি হচ্ছে। অনেকে গ্লাস নেমে বলছে সমস্যাটা কি হয়েছে, মানে তারাও হচ্ছে পার্টিসিপেট করছে, কি সমস্যা, মানে কি, আচ্ছা এই সেই। তো আমি তো আমার মতো অ্যাক্টিং করেই যাচ্ছি। তো ওটা খুব মজা, যে অনেকে আবার গাড়ি থেকে নেমে আসছে যে আচ্ছা আপনার কি কোনো হেল্প লাগবে বা কিছু। তো ওইটা খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল, যে একদম রিয়েল জ্যামে আমরা শুট করেছি। ইট ওয়াজ নাথিং মেড আপ, শুধু আমি যে অ্যাক্টিং করছিলাম আর ক্যামেরা শট ধরছিল। চমৎকার। তো আরো নিশ্চয়ই অনেক মজার মজার অভিজ্ঞতা আছে, সব আজকে শোনার আর আমাদের সময় হলো না। আরেকদিন নিশ্চয়ই আরো মজা করে আড্ডা দেওয়া যাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, কিছু চমৎকার সময় আপনাদের সাথে আমাদের কাটলো আজকে ঈদের দিন। আপনাকে ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ, আমার টেকনিশিয়ান ভাইদেরকে ধন্যবাদ, এবং ঈদ মোবারক। আমারও একই কথা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময় টিভির পরিবারকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, দর্শকদেরকে জানাই ঈদ মোবারক। ভালো থাকবেন। ভালো থাকবেন দর্শক, শুভরাত্রি।